আচ্ছা, আমরা প্রতিদিন যে জামাকাপড় পরি তার ভেতরে কিন্তু এক ধরনের গোপন কোড লুকিয়ে থাকে। আজকের এই আলোচনায় আমরা সেই কোডটাই ভাঙার চেষ্টা করব। আর মজার ব্যাপার হলো, এই কোডটা তৈরি মাত্র ৩টা সাধারণ লুপ দিয়ে, যা দিয়ে প্রায় সব ধরনের নিটেড পোশাক বানানো হয়। ধরুন একটা পোলো শার্টের কথা, ওটার যে একটা খসখসে বা দানাদার ভাব থাকে, ওটা কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়। এর পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে, আর ঠিক সেটাই আমরা আজকে খুঁজে বের করব। কখনো কি মনে হয়েছে যে কেন একটা টি শার্ট এত মসৃণ হয়, অথচ একটা পোলো শার্টে একটা টেক্সচার বা বুনট থাকে? পার্থক্যটা ঠিক কোথায়? উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। এই সব কিছুর মূলে আছে মাত্র ৩টা অক্ষর। হ্যাঁ, এগুলোকে নিটিংয়ের বর্ণমালাও বলা যেতে পারে। নামগুলো হলো নেট, টাক আর ফ্লোট। চলুন তাহলে এদের সাথে পরিচয় করা যাক। এখন মনে হতে পারে ব্যাপারটা নিশ্চয়ই খুব জটিল, তাই না? কিন্তু একদমই না। এর পেছনের মূল ধারণাটা আসলে আশ্চর্যজনকভাবে সহজ। আজকের আলোচনায় আমরা সেটাই দেখব। এই ছবিটা দেখতে হয়তো একটু জটিল লাগছে, কিন্তু এর আসল রহস্যটা খুবই সাধারণ একটা জায়গায়। মাঝের অংশটার দিকে একটু খেয়াল করা যাক। যেখানে সূচটা উপরে উঠছে, কোন স্টিচটা তৈরি হবে, সেটা নিট, টাক নাকি ফ্লোট, তা কিন্তু পুরোটাই নির্ভর করে এই সূচটা ঠিক কতটা উপরে উঠবে তার ওপর। ভাবা যায়, শুধু এই একটা যান্ত্রিক পরিবর্তনই একটা কাপড়ের পুরো চেহারা পাল্টে দিতে পারে। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। নিটিংয়ের সবচেয়ে মৌলিক যে উপাদান, অর্থাৎ নেট স্টিচ, বলা যেতে পারে এটাই হলো সেই ভিত্তি যার ওপর বাকি সব কিছু দাঁড়িয়ে আছে। ব্যাপারটাকে অনেকটা ক্যাচ অ্যান্ড রিলিজ বা ধরে ছেড়ে দেওয়ার মতো করে ভাবা যেতে পারে। মানে সূঁচটা একটা নতুন সুতোর লুপ ধরে, আর ঠিক তখনই তার মধ্যে যে পুরনো লুপটা ছিল সেটাকে ছেড়ে দেয়। ব্যাস, এই সহজ প্রক্রিয়াতেই তৈরি হয়ে যায় নিট স্টিচ। আর এর ফল কি হয়, এই ছবিটাতেই দারুণভাবে বোঝা যাচ্ছে। নিট স্টিচের জন্যই কিন্তু টি শার্টের সামনের দিকটা এমন মসৃণ ভি আকৃতির শাড়ির মতো দেখতে হয়, আর উল্টো পিঠে থাকে একটা ঢেউ খেলানো বুনন। এই গঠনটাই টি শার্টকে ওই পরিচিত আরামদায়ক অনুভূতিটা দেয়। আচ্ছা, তাহলে তো বেসিকটা বোঝা গেল। এবার চলুন দেখি এই সাধারণ গঠনের মধ্যে কিভাবে একটু নতুনত্ব, একটু টেক্সচার আনা যায়। আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় চরিত্র, টক স্টিচ। ব্যাপারটা এভাবে ভাবা যাক, যেন হাতে একটা বল ধরা আছে, কিন্তু সেটা না ফেলে আর একটা নতুন বল ধরার চেষ্টা করা হচ্ছে। টাক স্টিচে কিন্তু ঠিক এটাই ঘটে। সূচটা তার পুরনো লুপটা ছাড়ে না, বরং ওটা ধরে রেখেই নতুন সুতোটাকেও ধরে নেয়। ফলে কি হলো, একই সাথে দুটো লুপ তৈরি হয়ে গেল। এই প্রক্রিয়াটা কিন্তু বেশ মজার। সূচটা তার পুরনো লুপটা ছাড়ছেই না। দেখুন কি হচ্ছে, যখন নতুন সুতো আসছে, সূচটা শুধু একটু খালি উপরে উঠে নতুন সুতোটাকে হুকে আটকে ফেলছে, কিন্তু এতটাই ওপরে উঠছে না যে পুরনো লুপটা পড়ে যাবে। ফলে সূচটা যখন আবার নিচে নামছে, তখন সে পুরনো আর নতুন দুটো লুপকেই একসাথে ধরে রাখছে। তো এর ফলে কাপড়ের উপর কি প্রভাব পড়ছে? প্রথমত, এই বাড়তি লুপের কারণে কাপড়টা স্বাভাবিকের চেয়ে মোটা আর চওড়া হয়ে যায়, কিন্তু এর টানটান হওয়ার ক্ষমতা বা স্ট্রেচ করার ক্ষমতা কমে আসে। আর সবচেয়ে জরুরি বিষয়টা হলো, এটা কাপড়ের ওপরে একটা আলাদা টেক্সচার বা অমসৃণ ভাব তৈরি করে, ঠিক যেমনটা আমরা একটা পোলো শার্টে অনুভব করি। এই ছবিটা ভালো করে খেয়াল করলেই দেখা যাবে টাক লুপটা কিভাবে একটা উল্টানো ভি এর মতো হয়ে কাপড়ের উপর ভেসে আছে। এই যে বাড়তি ভাসমান লুপ, এটাই কিন্তু সেই টেক্সচারের আসল কারণ, যেটা হাতে ধরলে বোঝা যায়। বেশ, নিট আর টাক তো হলো। এখন সময় আমাদের তৃতীয় এবং শেষ স্টিচটার সাথে পরিচিত হওয়ার। এটার মূল কাজ হলো কাপড়ে বিভিন্ন রঙের প্যাটার্ন বা নকশা তৈরি করা। এবার একটু অন্যভাবে ভাবে কল্পনা করা যাক, সূচটা যেন ইচ্ছে করে সুতোটাকে এড়িয়ে যাচ্ছে। মেশিন কি করে, সূচটাকে নিচু করে রাখে, ফলে নতুন সুতোটা এর হুকে আটকানোর সুযোগই পায় না, বরং সোজা কাপড়ের পেছন দিক দিয়ে ভেসে চলে যায়। এই যে ভেসে থাকা সুতো, এটার নামই হলো ফ্লোট। এই ছবিটায় ব্যাপারটা একদম পরিষ্কার। দেখুন, কাপড়ের সামনের দিকটা কিন্তু একদম স্বাভাবিক, কিন্তু উল্টো দিকে একটা সুতো লম্বাভাবে ভেসে আছে। এটা কখন করা হয়? যখন কোনো একটা নির্দিষ্ট রঙের সুতোর আর দরকার পড়ছে না, তখন সেটাকে এভাবেই পেছনে লুকিয়ে রাখা হয়। তো এই ফ্লোট স্টিচেরও কিছু মজার বৈশিষ্ট্য আছে। এটা কাপড়কে একটু সরু করে দেয় আর অনেক বেশি স্থিতিশীল বানায়।
মানে কাপড়টা সহজে টানলে বাড়ে না, আর ওজনেও কিছুটা হালকা হয়। এর সবচেয়ে বড় ব্যবহার হলো ওই যে ফেয়ার আইল ডিজাইনের সোয়েটারগুলো হয়, সেই রকম জটিল রঙিন নকশা তৈরি করতে। তাহলে সবটা একবার একসাথে দেখে নিই। নিট স্টিচ পুরনো লুপ ফেলে দেয়, ফল মসৃণ কাপড়। টাক স্টিচ পুরনো লুপ ধরে রাখে, নতুন যোগ করে, ফল পুরু টেক্সচার্ড কাপড়। আর ফ্লোট স্টিচ নতুন সুতোকে মিস করে, ফল স্থিতিশীল নকশাওয়ালা কাপড়। মানে তিনটা একদম আলাদা কাজ, আর তার ফলও তিনটা একদম আলাদা। তো এখন দেখা যাক কিভাবে এই সহজ তিনটা উপাদান মিলে মিশে নিটেড কাপড়ের এত বিশাল আর বৈচিত্র্যময় একটা জগৎ তৈরি করে। এখানে পাশাপাশি দুটো ছবি দেখা যাচ্ছে, বাঁদিকে একটা টেকনিক্যাল ডায়াগ্রাম, আর ডানদিকে দেখুন সেই ডায়াগ্রামটাই বাস্তবে কেমন দেখতে হয় একটা আসল কাপড়। ভাবলে অবাক লাগে, তাই না, যে এত সহজ কয়েকটা নিয়ম মেনেই এত জটিল আর সুন্দর বুনন তৈরি করা সম্ভব। একদম শুরুতে যে কোডের কথা বলেছিলাম, আশা করি এখন তার মানেটা পরিষ্কার হচ্ছে। নেট, টাক আর ফ্লোট এই তিনটা স্টিচকে বিভিন্নভাবে মিশিয়ে ডিজাইনাররা আসলে অসীম সংখ্যক প্যাটার্ন আর টেক্সচার তৈরি করতে পারেন। ব্যাপারটা অনেকটা প্রোগ্রামারদের কোড লেখার মতো, যা দিয়ে তারা নানা রকম সফটওয়্যার বানান। সুতরাং আমরা যে পোশাকগুলো পরি সেগুলো আসলে শুধু সুতোর জট নয়, এর প্রত্যেকটার একটা নিজস্ব ভাষা আছে, একটা গল্প আছে। আর সেই গল্পটা লেখা হয়েছে নিট, টাক আর ফ্লোটের ছন্দে। পরের বার যখন কোনো নিটেড পোশাক হাতে আসবে, ওর বুননটা একটু কাছ থেকে লক্ষ্য করলে কেমন হয়? হয়তো এর ভেতরের কোডটা পড়া যাবে, আর বোঝা যাবে এর পেছনের গল্পটা কী।